সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের দার্জিলিং সিরিজের দ্বিতীয় পর্বে। এই পর্বের ভিডিওতে থাকছে নিউ জলপাইগুড়ি স্টেশনে রিটায়ারিং রুম বুক করা, কিছুটা সময় কাটানো, তারপর ফ্রেশ হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়া। তারপর আমরা শিলিগুড়ি শহর ক্রস করে ধীরে ধীরে গাড়ি নিয়ে এগিয়ে গেছি কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। কার্শিয়াং যাওয়ার পথে আমরা বিভিন্ন সাইট সিইং করেছি আর রোহিণী নামক একটি জায়গায় ব্রেকফাস্ট করেছি। তাহলে দেখতে থাকুন আজকের এই ভিডিও এবং ফলো করুন আমার চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ সুবীর। এটা হচ্ছে এনজেপি স্টেশনে রিটায়ারিং রুম নম্বর 7। আমরা আজকে সকাল 6টায় পৌঁছে গেছি এনজেপি স্টেশনে। তারপর এখানে 2 ঘন্টা ছিলাম। এই যে রুমটা আমাদের, এটা আমরা 12 ঘন্টার জন্য ভাড়া নিয়েছিলাম। একটা ফ্যান আছে, এসি আছে, লাইট আছে। এখানে দুজনের ডবল বেড, 2টো চেয়ার আছে এরকম, আর এদিকে টয়লেট, এখানটা একটা বেসিন। এই হচ্ছে রিটায়ারিং রুম। আমাদের 12 ঘন্টার জন্য ভাড়া নিয়েছিল 850, আর 24 ঘন্টার জন্য ভাড়া করলে সেটা মোটামুটি 1600 টাকার মতো পড়ে। এই হচ্ছে রিটায়ারিং রুম। আমরা এখন লাগেজ ফাগেজ সব গুছিয়ে নিয়েছি, এখন বেরিয়ে যাব গাড়ি নিয়ে কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। এটা হচ্ছে এনজেপি স্টেশন। এখন এই দিকটা হচ্ছে বেরিয়ে যাওয়ার রাস্তা, মেন রোড। আমরা এদিক দিয়ে এখন বেরিয়ে যাব। শানের মাও চলে এসছে। আমরা এখন বেরিয়ে যাব। 7 দিনের জন্য যে গাড়ি রিজার্ভ করা হয়েছে, সেই গাড়িটা অলরেডি এসে গেছে। সেই গাড়ি করে আমরা বেরিয়ে যাচ্ছি স্টেশন থেকে কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। নিউ জলপাইগুড়ি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 7ই জুন শুক্রবার। আমরা এক্ষুনি এনজেপি স্টেশন থেকে বেরোলাম। বেরিয়ে আমাদের যে গাড়ি 7 দিনের জন্য আমরা বুক করেছি, সেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। এই যে আমাদের প্রকাশ ভাইয়া আমাদের সঙ্গে 7 দিন থাকছে। পেছনে শানের মা আছে। আমরা এখন শিলিগুড়ি হয়ে রাস্তায় একটু ব্রেকফাস্ট করে নেব, তারপর বেরিয়ে যাব আমরা কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। আজকে আমাদের হল্ট হবে কার্শিয়াং। সেখানে পৌঁছে আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করব কার্শিয়াংয়ের বিভিন্ন সাইট সিইং করে, তারপর নাইট হল্ট করব কার্শিয়াংয়ে। এই যে ফ্লাইওভার, সেটি নিউ জলপাইগুড়ি এবং শিলিগুড়ির একটা কানেক্টিং ব্রিজ। আমরা যেদিক থেকে উঠে আসলাম সেদিকটা হলো নিউ জলপাইগুড়ি, আর ফ্লাইওভারটা পেরিয়ে গেলে আমরা ঢুকে যাব শিলিগুড়িতে। তো আমরা এখন ফ্লাইওভার পেরিয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছি। শিলিগুড়ি শহর মহানন্দা নদীর তীরে অবস্থিত পশ্চিমবঙ্গের 3য় বৃহত্তম শহর, যাকে নর্থ ইস্টের গেটওয়েও বলা হয়। কারণ এই শিলিগুড়ি দিয়েই নর্থ ইস্টের বিভিন্ন রাজ্যগুলি আছে, 7টি রাজ্যের সংযোগ স্থাপিত হয়েছে। শিলিগুড়ি পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার 62% এরিয়া এবং জলপাইগুড়ি জেলার 38% এরিয়া নিয়ে গঠিত। এটি একটি মিউনিসিপ্যাল কর্পোরেশন, যার মেট্রোপলিটন এরিয়া হচ্ছে 2222 বর্গ কিলোমিটার। তার মধ্যে আরবান এরিয়া হচ্ছে 157 বর্গ কিলোমিটার। শিলিগুড়ি শহরে 7 লক্ষেরও বেশি লোক বসবাস করেন। এর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে
4টি দেশের আন্তর্জাতিক সীমানার সঙ্গে যুক্ত এই শিলিগুড়ি। সেই দেশগুলি হল নেপাল, ভুটান, চীন এবং বাংলাদেশ। মেইন যে বাস স্ট্যান্ড তেনজিং নোরগে বাস স্ট্যান্ড, বাদিকটায় যেদিক থেকে বাসটা বেরোচ্ছে, কলকাতা থেকে যারা বাই রোড আসেন তারা সবাই এই স্ট্যান্ডেই আসেন। বাসগুলো এখান থেকেও ডিরেক্ট কলকাতা যায়, আবার কলকাতা থেকেও এখানে চলে আসে। শিলিগুড়ির বার্ষিক গড় তাপমাত্রা হচ্ছে 23.2 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে গ্রীষ্মকালে সর্বোচ্চ 30 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন 20 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে। শীতকালে সর্বোচ্চ 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন 6 থেকে 9 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে। শিলিগুড়িতে আগস্ট মাসে সবচেয়ে বেশি গরম থাকে এবং জানুয়ারি মাসে সবচেয়ে বেশি ঠান্ডা থাকে। ডান দিকে হচ্ছে সিকিম যাওয়ার রাস্তা, যেটা গ্যাংটক রোড। যারা গ্যাংটক যাবেন তারা কিন্তু এইদিকে রাইট টার্ন নিয়ে চলে যাবেন, আমরা সোজা চলে যাবো এদিকে। এখানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 3000 মিলিমিটার। তবে এর মধ্যে 80% বৃষ্টি জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে হয়, আর জানুয়ারি এবং ডিসেম্বরে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়। রাইট টার্ন নেবো আমরা নাকি? এখান থেকে রাইট টার্ন নিয়ে আমরা চলে যাব দার্জিলিং রোডে। আর যারা কলকাতা যাবেন তারা চলে যাবেন একদম সোজা। রেল স্টেশনের কথা বলছি, তার পাশেই আছে, তার পাশে রেল স্টেশন আছে, কিন্তু দূরপাল্লার গাড়ি সবই ওই এনজিপিতেই। ইন্টারসিটি যে ট্রেনগুলো হয় ওইগুলো বোধহয় আছে। এই যে এখান থেকে আমরা রাইট টার্ন করলাম, রাইট টার্ন করে এটা হচ্ছে দার্জিলিং যাওয়ার রাস্তা, যেটা আমরা এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছি। কার্শিয়াং, দার্জিলিং, ঘুম পুরো রোড এই দিকটায়। এই যে কার্শিয়াং এখান থেকে 45 কিলোমিটার, ঘুম 69 এবং দার্জিলিং 77 কিলোমিটার। শিলিগুড়ি শহরের পাশ দিয়ে যে নদীটি বয়ে গেছে সেই নদীটির নাম হলো মহানন্দা নদী। এখন আমরা যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি সেটি মহানন্দা নদীর উপরে নির্মিত একটি ব্রিজ। উত্তরবঙ্গের সবচেয়ে দীর্ঘতম নদী হচ্ছে এই মহানন্দা নদী। মহানন্দা নদীর উৎপত্তিস্থল হচ্ছে দার্জিলিং জেলার পূর্ব কার্শিয়াংয়ের নিকট মহালদিরাম যে পাহাড় রয়েছে সেই পাহাড়ের যে ঝর্ণা পাগলা ঝোড়া ঝর্ণা, সেই ঝর্ণা থেকে। মহানন্দা নদীর উৎপত্তিস্থল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6900 ফুট উপরে অবস্থিত। এটি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ এবং বিহার রাজ্যের উপর দিয়ে বয়ে গেছে, তবে মাঝখানে কিছুটা অংশ রয়েছে বাংলাদেশেও। মহানন্দা নদীর দৈর্ঘ্য হচ্ছে মোট 360 কিলোমিটার, যার মধ্যে 324 কিলোমিটার অংশ রয়েছে ভারতবর্ষে এবং বাকি 36 কিলোমিটার রয়েছে বাংলাদেশে। আমরা ইতিমধ্যে একটি আর্মি ক্যাম্প ক্রস করে আসলাম। আমাদের প্রকাশ ভাই মানা করলো যে এই অংশে ভিডিও না করার জন্য, তাই ক্যাম্প এরিয়াতে আমি ভিডিও করিনি। প্রকাশ আমাদেরকে আরও একটি ইনফরমেশন দিল। শিলিগুড়ি থেকে মোট 3টি রাস্তা রয়েছে দার্জিলিং যাওয়ার জন্য। তার মধ্যে আমরা যে রাস্তায় যাচ্ছি সেটা হচ্ছে রোহিণী হয়ে। এছাড়া আরও 2টো রুট আছে, সেদিক দিয়েও দার্জিলিং যাওয়া যায় এবং মোটামুটিভাবে নাকি দূরত্ব কাছাকাছি হয় সবগুলো রাস্তার।
এই মুহূর্তে আমরা একটি চা বাগানের পাশ দিয়ে যাচ্ছি। দেখুন বিশাল বড় একটি চা বাগান, খুব সুন্দর। এটার নাম হচ্ছে শিমুলবাড়ি চা বাগান। এটি দার্জিলিং জেলার অন্তর্গত কার্শিয়াং মহকুমাতে অবস্থিত। একটু সামনে এগুলেই রাস্তাটা দুভাগে বিভক্ত হয়ে যাবে, যেটি একটি হচ্ছে কার্শিয়াং রুট আর একটি হচ্ছে মিরিক রুট। এই যে দেখুন, সোজা চলে গেলে মিরিক রুট, আর আমরা ডান দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে কার্শিয়াং রুট। পাহাড়ে ঢোকার টোল এরিয়া, এটা রোহিণী টোল প্লাজা। আমরা অফিসিয়াল পারমিশন নিয়ে ঢুকছি এখন পাহাড়ে। সুন্দর দেখাচ্ছিল না? ওয়েলকাম টু। শুরু হয়ে গেল পাহাড়ের চড়াই উতরাই। এখানে আশেপাশে কোথাও আর্মির ফায়ারিং জোন রয়েছে, তাই আমরা ফায়ারিংয়ের আওয়াজও শুনতে পেলাম। আর্মিরা এখানে হয়তো ফায়ারিং প্র্যাকটিস করছে। যাই হোক, আমরা পাহাড়ে ইতিমধ্যে ঢুকে গেছি। আমরা আঁকা বাঁকা পথে এগিয়ে চলেছি কার্শিয়াংয়ের দিকে। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার যে রাস্তা, এখন অবধি যা দেখলাম, রুট কন্ডিশন কিন্তু বেশ ভালো। তার মানে পিডব্লিউডি ডিপার্টমেন্ট মোটামুটি এখানে ভালোই কাজ করছে, কারণ রেগুলার রেনোভেশন না থাকলে এরকম ভালো রুট দেখতে পেতাম না। বেশ হিল এরিয়ার রাস্তা, সেদিক দিয়ে বেশ ভালোই বলতে হবে। একটু আগে বাদিক দিয়ে একটি রাস্তা ঢুকে গেছে, সেটি নাকি মাকাইবাড়ি টি গার্ডেনের রাস্তা। আমরা সবাই জানি যে মাকাইবাড়ি চা পৃথিবী বিখ্যাত, শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের নয়। তবে একটি ব্যাপার হচ্ছে যে ভালো যে চাটা, সেটা নাকি ম্যাক্সিমাম এক্সপোর্ট হয়ে যায় বাইরে, তাই আমরা খুব ভালো যেটা সেটা পাই না। এই হচ্ছে বাগাইচা রেস্টুরেন্ট অ্যান্ড কাফে, ঠিক পাহাড়ের গা ঘেঁষে। এই যে কার্শিয়াং রোড, গাড়ি যাচ্ছে ঠিক পাশেই এটা। আমরা এখন ব্রেকফাস্ট করতে ঢুকছি। এই হচ্ছে বাগাইচা রেস্টুরেন্ট। আমরা ব্রেকফাস্ট করবো এখানে। এখানে বসবো? ঠিক আছে, এদিকটাই বসি নাকি? হ্যাঁ, এদিকটায় ঠিক আছে। একটু কষ্টই হতে পারে। মুখের গাছটা আমরা ব্রেকফাস্ট করছি এখন। আলু পরোটা খেলাম, আমি খাচ্ছি লেমন টি, আর সঙ্গীতা খাচ্ছে ব্ল্যাক টি। আর দুজনে খেলাম আলু পরোটা, পান খাবে পাস্তা। বাংলাতে বাগিচা হবে আর ফুলের বাগিচা, কারণ এই রেস্টুরেন্টের চারিদিকে ফুলের বাগান সুন্দর করে সাজানো, একদম গ্রিন। ছোট ছোট করে বসার জায়গা করা হয়েছে, দুদিক দিয়ে তিনটে তিনটে ছটা আছে। এছাড়া ভেতরে আছে খাওয়ার জায়গা। পাহাড়ে ওঠার ঠিক শুরুতেই
রোহিণী নামক জায়গায় এই রেস্টুরেন্ট। খাবার মোটামুটি ঠিকই আছে, একটু কস্টলি বাট টেস্টি। এই হচ্ছে শানের পাস্তা, পাস্তা উইথ হোয়াইট সস। কেমন হলো শান? টেস্টি? এটা নিল 210 টাকা প্লেট, আর আমরা যে আলু পরোটা খেলাম সেটা নিয়েছিল 150। আর চা, লেমন টি এবং গ্রিন ব্ল্যাক টি দুটোই 50 রুপিস করে। তারপরে হেঁটে যেতে হয়। এটা হচ্ছে পার্কিং এরিয়া মন্দিরের, এখানে গাড়ি দাঁড়াবে, তারপর আমরা হেঁটে উপরে উঠে মন্দিরটা দেখে আসবো। এখানে একটা শিব মন্দির আছে। এখানে একটা বিশাল বট গাছ, অনেক পুরনো। দাদা এটার বয়স কত? এই গাছটার দাদা এই গাছটার বয়স কত হবে? 100 বছরের উপর? আচ্ছা আচ্ছা, দেখুন কত বিশাল বড় একটা বট গাছ। আর ওই পাশটা হচ্ছে রোহিণী শিব মন্দির। কত দূরে মন্দিরটা? 2-3 মিনিটের রাস্তা। এই যে অন্যরাও যাচ্ছে, ওই দিক দিয়ে সামনে এগিয়ে গেলে একটা মন্দির আছে, রোহিণী মন্দির। এত বড় বট গাছ আমি আর দেখিনি। অনেক বট গাছ দেখেছি, কিন্তু এই বট গাছটার মতো এত বিশাল বট গাছ কিন্তু আগে আর আমি দেখিনি। দেখুন ওর ডালপালা, শাখা প্রশাখা চারিদিকে ছড়িয়ে কত দূর অবধি। এই যে এটা একটা আছে, চারিদিকে ছড়িয়ে বিশাল বড়, বিশাল বড়। এই দেখুন, এই রাস্তা দিয়ে এখন যাব আমরা। এটা হচ্ছে মন্দিরের রাস্তা। এদিক দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে মন্দিরে। রোহিণী মন্দির, রোহিণী শিব মন্দির। এটা কিছুটা পথ হেঁটে যেতে হবে, তাই আমরা এগিয়ে চলছি এদিক দিয়ে মন্দিরে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি বেশ খানিকটা রাস্তা হেঁটে আসতে হয় উপরে, তবে একটা ভালো, এখানে সিঁড়ি নেই, র্যাম্প করে রোড তৈরি করা হয়েছে। এই যে এদিক দিয়ে এসে ঘুরে তারপর এদিকটা আসলেই এই সামনে দেখা যাচ্ছে মন্দির। আমরা পৌঁছে গেছি মন্দিরে। মন্দিরের ঘন্টার আওয়াজ পাওয়া যাচ্ছে। এখানেও একটা ছোট্ট বট গাছ, এই যে। আর এদিকটা হচ্ছে মন্দির। এই দেখুন, এই হচ্ছে মন্দির। যাইবা পরে রোহিণী শিব মন্দির দর্শনের পর আমরা ধীরে ধীরে এগিয়ে গেছি কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। তারপর আমরা কার্শিয়াংয়ে বিভিন্ন সাইট সিইং করে রাত্রিবেলা এখানে স্টে করেছি।
যাই হোক, আপনাদের আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি। আমরা যে 7 দিনের জন্য গাড়ি নিয়ে গেছিলাম সুইফট ডিজায়ার, তার জন্য আমরা পে করেছিলাম 3000 পার ডে। ড্রাইভারের কোনো খরচ আমাদের দিতে হয়। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করব। আপনারা দেখতে থাকুন আমার এই সিরিজের সবগুলো ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনারা সাবস্ক্রাইব করলে আমরা খুশি হব এবং নতুন ভিডিও আপলোড করতে উৎসাহ পাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে এই সিরিজের অর্থাৎ দার্জিলিং সিরিজের নেক্সট ভিডিওতে। সেই ভিডিওতে থাকবে কার্শিয়াংয়ের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির বিভিন্ন দৃশ্য। ধন্যবাদ সবাইকে। টাটা, বাই বাই। ওই দিকটা কোথায় গেছে? এটা কাশ্মীর দিকে পয়েন্ট দেখাতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা।